This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজের দিকে। আজকে বড় খবর, গুরুতর অভিযোগে ধৃত মন্ত্রীদের সরাতে নতুন বিল কেন্দ্রের। বড় খবর, টানা 30 দিন বন্দী থাকলে যেতে পারে মন্ত্রিত্ব। সংশ্লিষ্ট ধারায় 5 বছরের সাজার সংস্থান থাকতে হবে। কেন্দ্র রাজ্যের সব মন্ত্রীর জন্যই এই বিল। নিঃসন্দেহে বড় খবর গোটা দেশের। আজকে দ্বিতীয় ব্রেকিং, বিলের তীব্র বিরোধিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল আক্রমণ মমতার। এক্স স্যান্ডেলে লেখেন, বিচার বিভাগের স্বাধীনতা কারার বিল এটি। তৃণমূলের অভিযোগ, এটি বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পোড়া ছক। আজকে 3 নম্বর ব্রেকিং, সংবিধান সংশোধনী বিল পেশ ঘিরে উত্তপ্ত লোকসভা। বিলের কপি ছিঁড়ে অমিত শাহর দিকে ছুড়ে দেন বিরোধীরা। অপরাধ মুক্ত আইনসভার লক্ষ্যে এই বিল দাবি করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, নির্লজ্জ নেতারা ক্ষমতা আঁকড়ে থাকছে। যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে এই বিলটি। দিনভর নজর ছিল সংসদে। বড় খবর। 4 নম্বর ব্রেকিং, পুলিশের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীকে ঘুষি মারার অভিযোগ। আইএসএফ এর আন্দোলনের রণক্ষেত্র ধর্মতলা। ঘুষি মারার অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার নওশাদ। আজকের 5 নম্বর ব্রেকিং, এসএসসি পরীক্ষা নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক। ডিএম ও পুলিশ অফিসারদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হবে। 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষা নির্বিঘ্নে করার বিষয়ে কথা হবে। 6 নম্বর ব্রেকিং, আদালতে আরো একটি মামলা ধাক্কা রাজ্যের। ডিএসও নেত্রী সুস্মিতা সোরেনদের থানায় নিগ্রহ মামলা। মেদিনীপুর মহিলা থানায় মোমের ছাকা দেওয়ার অভিযোগ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চের। মুরলীধর শর্মার নেতৃত্বে টিম গড়ে তদন্তের নির্দেশ। বড় খবর, সিগনিফিকেন্ট। 7 নম্বর ব্রেকিং, উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাকই পেলেন না শান্তা দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায় নেই শান্তা দত্ত। ডাক না পেয়ে বিস্ফোরক ভারপ্রাপ্ত ভিসি শান্তা দত্ত। তার মন্তব্য, শীত দ্বারা সোজা রাখাই কাল হলো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিসি বাছাই হয়। বিশ্ববিদ্যালয়গুলো এখন দলের আখড়া। একের পর এক মারাত্মক অভিযোগ শান্তা দত্তের। আজকের 8 নম্বর ব্রেকিং, দুর্নীতি মামলায় বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 12 সেপ্টেম্বর মন্ত্রীকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ। আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রীর। আজকে 9 নম্বর ব্রেকিং, চাকদায় জনবহুল এলাকায় ব্যাংক ডাকাতি। গান পয়েন্টে 15 কেজি সোনা লুট। বেসরকারি ব্যাংক থেকে প্রায় 14 কোটি সোনা লুটের অভিযোগ। একদিন পার, ডাকাতরা এখনো ধরা পড়েনি। আজকে 10 নম্বর ব্রেকিং, ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি 5 এর সফল পরীক্ষা। 5000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা হলো আজ। দীঘার আকাশে দেখা যায় আলোর ঝলকানি। इतनी इंस्टेंट था कि जब तक देखा तो आवाज आई। अचानक उनका हाथ पकड़कर उनको खींचने की कोशिश करता है। बहुत ही मैं मानती हूँ चिंता का विषय। নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। চুলের মুঠি ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মারার অভিযোগ উঠল, সঙ্গে গালিগালাজ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, মাথায় আঘাত লাগায় রেখা গুপ্তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কি সাংঘাতিক ঘটনা একবার ভাবুন তো। হামলাকারী বিনা বাধায় মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ল। শুধু তাই নয়, মহিলা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেল, অতর্কিতে গায়ে হাত তুলল। দিল্লির মতো একটা হাই অ্যালার্ট জোন, দিল্লির থেকে বেশি হাই অ্যালার্ট জোন এই দেশে আর কি থাকতে পারে বলুন তো। ওটা আমাদের রাজধানী। সংসদ ভবন রয়েছে, রাষ্ট্রপতি ভবন রয়েছে, নেতায় নেতায় ছড়াছড়ি, জনপ্রতিনিধিদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, ভিভিআইপিরা থাকেন সেখানে, চলাফেরা, যাতায়াত। দেশের সেই রাজধানী শহরে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যদি এতটা ঠুনকো হয়, যদি এতটা বেআব্রু হয়ে পড়ে, ভাবতে পারছেন তাহলে অবস্থাটা কি, এটা কতটা ভয়ঙ্কর। আজ না হয় অল্পের জন্য তিনি বেঁচে গিয়েছেন, যদি বড় কিছু ঘটে যেত তাহলে তার দায় কে নিত?
কেন আক্রান্ত হচ্ছে একটা মুখ্যমন্ত্রী, তার দিল্লির মতো জায়গায় নিরাপত্তা নেই। शर्मनाक है। हम बार बार लॉ एंड ऑर्डर व्यवस्था के बारे में, दिल्ली के खास करके लॉ एंड ऑर्डर की व्यवस्था के बारे में प्रश्न चिन्ह उठाते रहे हैं, सवाल उठाते रहे हैं। अगर दिल्ली की मुख्यमंत्री सेफ नहीं है तो एक आम व्यक्ति या एक आम महिला खास तौर पे वो कैसे सेफ रह सकती है? সরকারের জবাব দেওয়া উচিত, কারণ দিল্লি কেন্দ্রীয় সরকার পরিচালনা করে। बेसिकली इट इज द फेलियर ऑफ द होम मिनिस्ट्री। मंत्रालय के अंतर्गत दिल्ली पुलिस आती है, उनसे कुछ सवाल पूछे जाएंगे। मुख्यमंत्री के घर के आवास के अंदर इस तरीके की घटना हो जाती है, बहुत ही मैं मानती हूँ चिंता का विषय। চিন্তার তো বটেই, চিন্তা না বলে বরং দুশ্চিন্তার বলা ভালো। এত পুলিশ নিরাপত্তারক্ষী থাকার পরেও যদি মুখ্যমন্ত্রী আক্রান্ত হন তা আবার বাড়িতে, তাহলে দিল্লির আম আদমির নিরাপত্তা কোথায়? দেখুন, নিরাপত্তার যে বড় গলদ রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু ঘটনাটা কি করে ঘটলো আপনাদের বলি। আমরা গ্রাফিক্যালি ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি তার বাসভবনে বুধবার সাপ্তাহিক জনশুনানি বসিয়েছিলেন, মানে ওই জনতা কা দরবার যাকে বলে, নেতারা করেন, মন্ত্রীরা করেন। সকাল 8টা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসে হাজির হন। সকাল 7টা থেকেই মানুষজনের ভিড় বাড়িতে হতে শুরু করে। সেই জনতার ভিড়েই বসেছিল রাজেশ নামের এই ব্যক্তি, রাজেশ ভাই সিরখিয়া। একটি কাগজ দেওয়ার অজুহাতে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যায় রাজেশ। তারপরের ঘটনা ঘটে যায় একেবারে চোখের পলকে। অপ্রীতিকর এই পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিলেন না, থাকার কথাও নয়, কেউ ভাবতেই পারেনি। জনতাই রাজেশকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। वो जनता दरबार में गई थी, जनता दरबार में सुनवाई के लिए गई थी अंदर, उसी में थप्पड़ मार दिया। कोई जनता दरबार में जाएगा उसको थप्पड़ मारना गलत चीज़ है ना मुख्यमंत्री को। मैं आपको तस्वीरें दिखाऊं तो ये आप देखिए मुख्यमंत्री सेवा सदन है और यहीं पर ये जन सुनवाई चल रही थी, जिस दौरान जो शख्स है जिसने मुख्यमंत्री पर हमले की कोशिश की है वो यहाँ पर आया, जन सुनवाई के लिए अंदर गया और अचानक से सीएम पर अटैक करने की कोशिश की। इस दौरान उसने भद्दी गालियाँ जो हैं वो भी दी है और उसको जो है वक्त रहते जो सीएम की सिक्योरिटी में यहाँ पर लोग तैनात होते हैं, जवान तैनात होते, उन्होंने उनको हिरासत में ले लिया। जन सुनवाई के दौरान मुख्यमंत्री जिस तरह से जनता के बीच में रह के लगातार बात करती हैं वो बात कर रही थी। ऐसे में एक शख्स उनके पास आता है, कुछ कागज़ आगे रखता है और अचानक उनका हाथ पकड़कर उनको खींचने की कोशिश करता है। और उस दौरान थोड़ी सी धक्का मुक्की जो होती है तो कुछ सर उनका शायद हल्का सा लगा है किसी कोने पे, और उसके बाद तत्काल लोगों ने उसको पकड़ लिया। पुलिस की जो तादाद है वो भी बढ़ा दी गई है यहाँ पर, और अभी भी आप देखेंगे तो यहाँ पर बहुत ही गहमा गहमी का जो माहौल है वो बना हुआ है, क्योंकि मुख्यमंत्री लगातार जो है जन सुनवाई करती रही हैं, लोगों के बीच जाती रही हैं, और इस तरीके से उन पर हमला होना, उसकी कोशिश करना एक बड़ा सवाल यहाँ पर खड़े करता है। दिल्ली बीजेपी के अध्यक्ष हैं वो यहाँ पर पहुँचे थे और साफ तौर पर कह रहे हैं ज़्यादा चोटें नहीं हैं लेकिन सदमे में है। कौन है वो आदमी, क्या उसकी जानकारी है, पुलिस जाँच पड़ताल कर रही है। क्या चोटें आई? नहीं, मैंने बताया ना कि सदमा जरूर लगा है, जिससे उनको थोड़ी चिंता हुई है। पत्थर थप्पड़ जो चला रहे हैं वो फैब्रिकेटेड है, लेकिन टेबल का कोई कोना या कुर्सी का कुछ कोना सर पे जरूर ऐसा लगता लगा है, जिसकी उनको शिकायत चल रही है। हमारी मुख्यमंत्री जनता के बीच की महिला है, बहन है, वो जनता के बीच में जल्द आपके सामने। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব তিনি কি বলছেন খেয়াল করলেন? মহিলা মুখ্যমন্ত্রী যে চড় খেয়েছেন বীরেন্দ্র কিন্তু সেটা বেমালুম চেপে গেলেন, অস্বীকার করলেন, বললেন পুরোটাই নাকি গুজব। আসলে হাত ধরে টানতে গিয়ে টেবিলের কোনায় রেখা গুপ্তার মাথাটা ঠুকে গেছে এবং চোট পেয়েছেন। এটাই দিল্লি বিজেপির সভাপতি বলতে চাইছেন। অস্বস্তির জায়গা থেকেই তিনি অস্বীকার করছেন। কেন বলছি? কারণ ঘটনার যারা প্রত্যক্ষদর্শী, আমদরবারে যারা গিয়েছিলেন, তারা কিন্তু জোর গলায় বলছেন যে ওই ব্যক্তি মানে রাজেশ মুখ্যমন্ত্রীকে চড়ই মেরেছেন। वक्त मुख्यमंत्री पर हमला हुआ, ये जो महिला मेरे साथ खड़ी अंदर थी, क्या नाम है आपका? अंजलि धमेजा। आप अंदर जन सुनवाई के लिए गई थी? हाँ, वो मैं तो डॉक्यूमेंट्स देने गई थी। क्या कुछ हुआ था अंदर? सबकी जैसे दीदी आती है हर बार की तरह, वो अपने आई थी, सबसे जनता से सुन रही थी। सबसे नमस्ते ये करके वो एक एक करके पर्ची कटने के बाद वो सबसे मिलती हैं। हुआ क्या था? कौन था? महिला था, पुरुष थी? पुरुष था। जी। और क्या किया उसने? उन्होंने थप्पड़ मार दिया, मुख्यमंत्री को थप्पड़ मार दिया।
उसने क्या बताया, वजह बताई कुछ? नहीं, किसी को पता ही नहीं चला। ने उत्तम नगर से आया था कंप्लेंट लेके सीवर की। मेरा नाम शैलेंद्र कुमार है। तो यहाँ गेट पर आया तो भगदड़ मच गया कि लेडीज मुख्यमंत्री जी के थप्पड़ मार दिए। ये तो गलत हुआ ना। एक्चुअली इतनी इंस्टेंट था कि जब तक देखा तो आवाज आई, थप्पड़ की आवाज आई, आपने सुनी? सब तो जैसे खड़े होते हैं ना, भीड़ थी अंदर। बोला था वो कि मारने के बाद, अटैक करने के बाद कुछ बोला हो? नहीं, कुछ नहीं, बस मारते ही उसको पुलिस वालों ने पकड़ लिया, पकड़ के ले गए। बात तो हुई नहीं, बहुत पिटाई करी, बहुत पिटाई करी उसकी। তাহলে সত্য আর মিথ্যার দ্বন্দ্ব যারা জনতার দরবারে ছিলেন সেই প্রত্যক্ষদর্শীরা তারা কি অতিরঞ্জিত করে কথা বলছেন, বাড়িয়ে বলছেন? এই যে এই ভদ্রমহিলা, বিজেপির দিল্লি প্রেসিডেন্ট যা বলছেন সেটাই ধ্রুব সত্য। জনতার দরবারে ঠিক কি ঘটেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। তার মানে অন্তত পুলিশ, সেই ধোঁয়াশা পুলিশেরও রয়েছে। গুজরাটের রাজকোট থেকে কেন রাজেশ ভাই সিরকিয়া দিল্লিতে এলো, এটাও একটা ধোঁয়াশা প্রশ্ন। রাজেশের পরিবার দিল্লি পুলিশকে বলেছে যে ছেলের মাথা ঠিক নেই, মাকে নাকি সে মারধর করতো, মানে নিজের মাকেই সে মারধর করতো। ছেলের অত্যাচারের জেরে 15 দিন বাড়ি ছাড়াও ছিলেন তার মা। কিন্তু রাজেশ দিল্লির মুখ্যমন্ত্রীর এই যে জনদরবার, সেখানে এলেনটা কেন? স্নেহপ্রবণ মা বলছেন ছেলের কুকুর প্রেমের কথা। পথ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নাকি ক্ষোভে ফুঁসছিলেন রাজকোটের বাসিন্দা রাজেশ। তার জেরেই কি রাজেশ এই ঘটনা ঘটিয়েছে? দেখুন, রাজেশ মানসিক রোগী কি রোগী নয় সেগুলো স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে, কিন্তু গোটা ঘটনাটা যে পূর্ব পরিকল্পিত, মানে রাজেশ যে একটা ছক করেছিল আগেই, এটা কিন্তু এই সিসিটিভি ফুটেজ থেকেই পরিষ্কার। ঘটনার আগের দিন সে ওখানে রেকি করে গেছে, পর্দায় সিসিটিভির সেই ক্লিপিংস আপনারা দেখছেন, মানে আমাদের TV9 বাংলায় সেই সিসিটিভি আপনাদের আমরা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর দফতর থেকেই এই ফুটেজ আমরা পেয়েছি। একজন মানসিক রোগী এভাবে আগের দিন রেকি করে গিয়ে যে পরের দিন গালে চড় মারবো, এত ভাবতে পারে মাথা ঠিক রেখে? রাজেশকে জেরা করা হচ্ছে, তার রাজনৈতিক কোনো যোগ আছে কিনা সেটাও দিল্লি পুলিশ খতিয়ে দেখছে। আর বিজেপি ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে স্থানীয় স্তরে যে এটা আসলে বিরোধীদের কাজ। রেখা গুপ্তার যে জনতা কা দরবার, সেইখানে রাজেশকে বিরোধীরাই পাঠিয়েছিল। माननीय मुख्यमंत्री जी दिल्ली की रात दिन चिंता करती हैं और यही विरोधियों की साजिशें हैं। उनसे ये बर्दाश्त नहीं होता कि एक मुख्यमंत्री कितने घंटे पब्लिक के बीच में रहता है, जनता को आमतौर पर मिलते हैं, अपने निवास स्थान पर जिसका दिल करता हो आके मिल सकता है। यही कारण है कि इसके पीछे कोई राजनीतिक साजिश की बू आ रही है। এনকোয়ারি চলবে, পুলিশ এনকোয়ারি করবে কি উদ্দেশ্যে সে গেছিল, তার কি বিষয় ছিল। গুজরাটের বাসিন্দা হলে সে দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে কেন কোনো কাজে? তো দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে তার যাবার কথা না, তার তো গুজরাটের মুখ্যমন্ত্রীর কাছে যাবার কথা। তাহলে কি আক্রমণ করবে সেই উদ্দেশ্যে এসেছিল? পুলিশ তদন্ত করুক। প্রচন্ড জোরে ঘুষি মেরেছে, পুলিশের ড্রেসে ছিল না, নেম প্লেট ছিল না। বাই দ্য ওয়ে, আপনাদের মনে করাতে ভুলে গিয়েছিলাম, দেখুন অরবিন্দ কেজরিওয়াল তিনিও কিন্তু একবার দিল্লিতে চড় খেয়েছিলেন, যদিও একটা হুড খোলা জিপে। তিনি তখন ভোটের প্রচার করছিলেন, ফলে তার ওই চড় খাওয়া আর এই যে দিল্লির বাসভবনে, এখন মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তাকে চড় মারা, দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, মানে গ্র্যাভিটির পার্থক্য আছে। এটা তার বাড়িতে, সিএম এর বাড়িতে বেমালুম চড় মারছে একটা ক্রিমিনাল মাইন্ডসেটের একটা ছেলে, বোঝাই যাচ্ছে। আর আমাদের রঙে ভরা বাংলায় পুলিশের বিরুদ্ধে আজকে আবার নতুন করে একজন বিধায়ককে ঘুষি মারার অভিযোগ। কে তিনি? নওশাদ সিদ্দিকী। অভিযোগ শুনুন তার। প্রচন্ড জোরে ঘুষি মেরেছে, পুলিশের ড্রেসে ছিল না, নেম প্লেট ছিল না, সিভিল ড্রেসে ছিল, পুলিশের সাথে ছিল তো, তারা সিভিল ড্রেসে ছিল, নেম প্লেট ছিল না। দেখুন, মেরেছে কি মারেনি এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ, কিন্তু এই বাংলায় সবই সম্ভব। প্রতিবাদ করতে পথে নামলে চাকরিহারা শিক্ষককে পুলিশ বুটের লাথি মেরেছে, এই ছবি তো আমরা দেখেইছিলাম। পুলিশকে প্রতিবাদীর হাতে কামড় বসাতেও আমরা দেখেছি, এবং সেটা নিয়ে পরে পুলিশ কর্তারা যথেষ্ট, সেই নিচুতলার পুলিশ কর্মীদের যথেষ্ট ধমক দিয়েছিলেন যে এটা করা ঠিক হয়নি। সেই ঘটনা
শাসক প্রতিবাদে ভয় পায়। আসলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঘুষি মারবে, তাতে আর বিচিত্র কি? আপনারা বললেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। প্রচন্ড জোরে ঘুষি মেরেছে। পুলিশের ড্রেসে ছিল না, নেম প্লেট ছিল না, সিভিল ড্রেসে ছিল পুলিশের সাথে। আটক নয়, গ্রেফতার। ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে লালবাজারে তুলে নিয়ে গিয়ে নওশাদকে গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতারি করা হয়েছিল তাকে। নওশাদের সঙ্গীরাও আজ গ্রেফতার হয়েছেন। নওশাদের দলের 95 জন গ্রেফতার হয়েছেন। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ধর্মতলায় নওশাদদের আজকে ধর্ণা চলছিল। ধর্ণার আরও একটা কারণ হচ্ছে এসআইআর যে প্রক্রিয়ায় হচ্ছে তার বিরোধিতা। তৃণমূলও বাংলায় এসআইআর চায় না। সংশোধিত ওয়াকফ আইনেরও বিরোধী বাংলার শাসক দল। তাহলে নওশাদদের ধর্ণায় পুলিশের বাধাটা কেন? সুরটা যদি একই হয়, মানে ওয়াকফ তৃণমূল চায় না, আবার ওয়াকফ নওশাদরাও চান না, অথচ সেই একই প্রতিবাদ, তাহলে সেখানে তৃণমূলের নেতৃত্বাধীন, তৃণমূল সরকারের নেতৃত্বাধীন পুলিশ বাধা দিচ্ছে কেন? দলটার নাম আইএসএফ, দলের নেতা নওশাদ, তাই কি বিরোধিতা, তাই কি বাধা? দেখুন, ভাঙড়ের বিধায়ক এর আগেও কিন্তু জেল খেটেছেন। 41 দিন পর তিনি মুক্তি পেয়েছিলেন। প্রায় আমার যতদিন এখনো পর্যন্ত মনে পড়ছে 42 দিনের মাথায় জেল থেকে বেরিয়ে নওশাদের প্রথম প্রতিক্রিয়াটাই ছিল, কি ভেবেছে আমি ভয় পেয়েছি, লড়াই জারি থাকবে। সেই লড়াইয়ের মাসুল গুনতে হচ্ছে তাকে। পুলিশ বলছে ধর্নার অনুমতি ছিল না, প্রতিবাদের নামে অরাজকতা তৈরি করার চেষ্টা করছিলেন নওশাদ এবং তার সমর্থকরা, তার অনুগামীরা। দফায় দফায় উত্তেজনা আজকে দেখা যায় ধর্মতলায়। আমরা মাথায় টুপি আছে বলে প্রোগ্রাম করতে পারবো না? আমার মাথায় টুপি আছে বলে আমি প্রতিবাদ করতে পারবো না? আইডি কার্ড দেখান। আপনি পুলিশ, আপনি না না আপনি পুলিশ, হ্যাঁ দেখছেন আইডি কার্ড দেখান। হ্যাঁ চলুন চলুন, আইডি কার্ড সিভিল में नहीं चलेगा, यूनिफॉर्म একেবারে ধর্মতলা মোড়ে সেখানে তারা জমায়েত করেছে এবং প্রথমেই পুলিশ তাদেরকে বলেছে যে এই যে জমায়েত, এই জমায়েত কিন্তু তারা করতে পারবেন না, কারণ তাদের কোনো অনুমতি নেই। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে আটকায়। তারপরে কিন্তু তারা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। ধরপাকড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারা রাস্তার মাঝখানে তারা কিন্তু বসার চেষ্টা করেছেন, কিন্তু তাদেরকে কোনোভাবেই বসতে দেওয়া হচ্ছে না। আপনারা করতে চাইছেন তো, আমরা অনুমতি চাইনি। আমরা অনেককে আটক করা হচ্ছে। দেখুন, ওই আটক করে আটকে রাখতে পারবে না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার ব্যাহত হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। পুলিশের লোক না তৃণমূল কংগ্রেসের গুন্ডা বোঝা মুশকিল। আপনি দেখেছেন, আমি আই কার্ড দেখাতে বলেছি, দেখাতে পারিনি। এটা কারা? এগুলো সব আগামী দিনে এসে ছাড়বো না আমরা। আমার বুকে একটা ঘুষি মেরেছে। এ বসো না ভাই, বসো। আমার সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো, সে নেম প্লেট পর্যন্ত নাই। এখন কি করবেন? এখন কি করবেন? শান্তিপূর্ণ মিছিল আমরা আক্রমণ চালাচ্ছি। নওশাদ সিদ্দিকী তিনি অভিযোগ করছেন, নওশাদ সিদ্দিকী তিনি এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে আটক করা হলো। নওশাদ সিদ্দিকী তারা বিভিন্ন দাবিতে আজ তারা ধর্ণা দেবেন বলে এসেছিলেন। পুলিশের তরফে কোনো অনুমতি ছিল না। তারপরেও কিন্তু তারা মেট্রো চ্যানেলের সামনে আসে। মেট্রো চ্যানেলের সামনে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে আটক করা হচ্ছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে আটক করা হচ্ছে। তিনি বলেছিলেন, এবং নওশাদ সিদ্দিকী যেটা একটা বড় অভিযোগ করেছে যে পুলিশ তাকে মেরেছে, এবং তিনি যেটা বলছেন তাকে মারা হয়েছে, তাকে চড় মারা হয়েছে। তারপরে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী তাকে আটক করা হলো এবং প্রশাসনের তরফ থেকে প্রথমে তাকে বোঝানো হয়েছিল যে তাদের কোনো অনুমতি নেই, তাই তারা কিন্তু কোনোভাবে ধর্ণা চালাতে পারবেন না। নওশাদকে কি আটক করা? নওশাদ সিদ্দিকীকে কি আটক করা? আমরা ওনাকে এখন নিয়ে গেছি, ওনার সাথে কথা বলি, আমরা দেখছি। আচ্ছা দেখুন, তৃণমূলের কাছে যেটা সবথেকে অস্বস্তিকর প্রশ্ন, সেই প্রশ্ন আগেও তুলেছি, আবার একবার মনে করিয়ে দিই। সেটা হচ্ছে ওয়াকফের যে সংশোধিত যে নতুন আইন, সেইটা তৃণমূলও চায় না, এরাও চান না। আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন মানে নওশাদরা, তাহলে এইটা যদি এজেন্ডা কমন হয়, তাহলে নওশাদরা আজকে যখন প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, স্যারের ক্ষেত্রেও তো কমন এজেন্ডা, তাহলে সেক্ষেত্রে বাধা আসছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছ থেকে?
মাঝখানে মনে করিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুর্শিদাবাদের যে অশান্তি হয়েছিল, দাঙ্গাই হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরে একটি সভা থেকে আমার যতদূর মনে পড়ছে তিনি বলেছিলেন যে আমাদের এখানে নতুন সংশোধিত যে ওয়াকফ আইন সেটা কার্যকর হবে না, সুতরাং আন্দোলন করতে হলে আপনারা দিল্লি যান। হয়তোবা হতে পারে সেই জন্য এখন তৃণমূলের সরকার ওয়াকফ নিয়ে কোনো পক্ষই বাংলায় আন্দোলন করুক এটা হয়তো চাইছে না, এমনও হতে পারে। জাস্ট একটা যুক্তি দিলাম, মনে পড়ে গেল ঘটনাটা। আজকের এই গোটা ঘটনায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেছে। প্রশাসনের ভূমিকার নিন্দায় আইএসএফ নেতৃত্ব এবং শাসক দল বলছে যে পুলিশ যে মারধর করছে, পেটাচ্ছে, সেই ছবি দেখাতে পারবেন? কই সেই ছবি? নওশাদ বলছে পুলিশ ফেলে মেরেছে, অথচ তার ছবি উঠছে না। বিরাট রহস্য যে এত ক্যামেরা, এত মোবাইল ফোনের ক্যামেরা, যারা যেচে সিন ক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে তারা তো চাইছে কিছু একটা লাগুক, নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে। কিন্তু এই যে ফেলে মেরেছে নওশাদকে, তার ছবি, সে ছবি কই? কেউ চাকরির দাবিতে পথে, ন্যায্য চাকরির দাবিতে পথে, কেউ চাকরি হারিয়ে পথে, যোগ্যদের বিক্ষোভ আছড়ে পড়ছে বারবার। গতকালের কথাই ধরুন, টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা পথে নেমেছিলেন, তারপর ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল প্রায় এক প্রকার। আজও পথে বিক্ষোভ, আন্দোলন, এবং সেই শিক্ষাক্ষেত্রেই কিন্তু স্লোগান শুধু বদলে গেছে এবং মুখগুলো শুধু বদলে গেছে, স্লোগানটা কিন্তু প্রায় এক। এদিন পার্শ্ব শিক্ষক এবং শিক্ষা বন্ধুরা নেমেছিলেন, আন্দোলনে নেমেছিলেন। সর্বশিক্ষা মিশনের অন্তর্গত ৮৭,০০০-এর ওপর শিক্ষক শিক্ষাকর্মীর বেতন বাড়ানোর দাবিতে আজ তাদের বিকাশ ভবন অভিযান ছিল। বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে সর্বশিক্ষা মিশনের অন্তর্গত পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর, এমএসকে, এসএসকে সহ শিক্ষাকর্মীরা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নে যাদের অবদান অনস্বীকার্য সেই সকল শিক্ষাকর্মীরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন যৌথ মঞ্চের ডাকে বিকাশ ভবন অভিযানে সামিল হয়েছেন। তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি হয়নি, সম্প্রতি মার্চ মাসে 2024 সালের মার্চ মাসে তাদের বেতন বৃদ্ধির জন্য আদেশনামা জারি হয়েছিল, কিন্তু সেই আদেশনামা এখনও কার্যকর হয়নি। এখন যেইটা পাই মাইনে সেটাতে মানে কিছুই হয় না, সেইটা যাতে তাড়াতাড়ি মাননীয় জিওটা বার করে বেতন বৃদ্ধিটা করে। আর চলছে না, আর আমাদের সংসার চলছে না, তাই বাধ্য হয়ে আমাদের পথে নামতে হয়েছে। এখন মানে ইপিএফ কেটে বাদ দিয়ে হাতে 13,144, এটা থেকে কিছু হয় 41। শিক্ষাগত যোগ্যতা আমি এমএসসি, এমএসসি 2008 সালে বেড়েছে, শেষ সেটাই শেষ। আপনারা কি পদে কাজ? প্যারা টিচার, পার্শ্ব শিক্ষিকা, আমরা দুজনেই পার্শ্ব শিক্ষিকা। এই বেতনে কাজ চলে না, আরে জন্মজুড়ি থেকেও খুব কম বেতনে আমরা কাজ করছি। আমাদের সঙ্গে যারা পার্মানেন্ট তারা অনেক মায়না পায়, অনেক আমাদের থেকে 5-7 গুণের বেশি আমাদের পরে জয়েন করে। আমরা একদম সামান্য 10,000-12,000-এ পড়ে আছি। এই দিয়ে এখনকার দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে এভাবে চলা যায় না। দীর্ঘদিনের 20 থেকে 22 বছর যাবৎ আমরা কাজ করছি, কিন্তু আমাদের 10,000-13,000 টাকা আমাদের সংসার চলছে না। সকল সেক্টরে বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা পার্শ্ব শিক্ষক থেকে সমগ্র শিক্ষা মিশন কর্মচারী এখন পর্যন্ত বঞ্চিত। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের অবিলম্বে বেতন বৃদ্ধি করে আমাদের সংসারটাকে বাঁচানো হোক। মার্চ মাসে 2024 সালে বেতন বৃদ্ধির যে প্রস্তাব হয়েছিল, যে আদেশনামা হয়েছিল, সেই ফাইল কার্য করার দাবিতে পথে শিক্ষক শিক্ষাকর্মীরা। জয়প্রকাশ মজুমদার রাজ্য রাজনীতির চেনা মুখ, একসময় ছিলেন কংগ্রেস নেতা, সেখান থেকে সোজা চলে যান বিজেপিতে। 2019 সালের 25শে নভেম্বর করিমপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। ভোট কেমন চলছে দেখতে বেরিয়ে বেমক্কা এক লাথিতে জয়প্রকাশ ছিটকে গিয়ে পড়েছিলেন কচুবনে। সেই কচুবন এখন কংক্রিটের জঙ্গল, আর জয়প্রকাশ এখন তৃণমূলে। বিজেপি পার্টিটাকে চিনতে গেলে না অনেক মানুষের 2-3 জন্ম কেটে যাবে। তাদের যে ভেতরের প্ল্যান একটা, বাইরে আর একটা, মুখ আর মুখোশের মধ্যে অনেক তফাৎ। তাই বললাম দুরাত্মার ছলের অভাব হয় না। জয়প্রকাশ মজুমদার বিজেপিতে ছিলেন ওই বছর 8 মতো মেরে কেটে। এক জন্মেই তিনি বিজেপি কেমন সেটা চিনে ফেলেছেন বললেন, আপনাদের শোনালাম। তার বর্তমান দল তৃণমূল সম্পর্কে মূল্যায়নটা হয়তো ভবিষ্যতে কোনোদিন করবেন আমাদের অনুমান।
তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ তৃণমূলের মুখপাত্রও বটে, অতএব তিনি সব জানেন। বিএলএ আর পোলিং এজেন্ট দুটো বিষয়টা আপনাদের একটু আলাদা করতে হবে। বিএলএরা ভোটার লিস্ট ছানবিন করা হয়, স্ক্রুটিনি করা হয়, তাতে তারা অঙ্গাঙ্গিভাবে বিএলওদের সঙ্গে কাজ করে। আর পোলিং এজেন্ট হচ্ছে ভোটের দিনের যারা এজেন্ট তাদের কাজ। হাইকোর্টে যেটা যাওয়া হয়েছে সেটা পোলিং এজেন্ট না বিএলএ। গত পরশুর ঘটনা, কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে তৃণমূল। কি বিষয়বস্তু? ভোটের 1 বছর আগে কেন বুথ লেভেল এজেন্ট, সংক্ষেপে যাকে বলা হচ্ছে বিএলএ, তাদের তথ্য নির্বাচন কমিশন কেন চাইছে, এইটা ছিল সওয়াল তৃণমূল কংগ্রেসের। বিচারপতি তখন জানতে চান তাদের আইনজীবীর কাছে যে শুধুই কি আপনারাই এর দ্বারা অ্যাফেক্টেড হচ্ছেন নাকি সব রাজনৈতিক দল অ্যাফেক্টেড হচ্ছে। তৃণমূলের তরফে তখন জানানো হয় অন্য দল হয়তো মেনে নিয়েছে, কিন্তু আমরা এটাকে চ্যালেঞ্জ করছি। ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে। ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি, বিজেপির নেতা বা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তথ্য তার হাতে পেয়েছে। নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায় দায়িত্ব কার? আমরা সে কারণে বলেছি বিএলএ তোর লিস্ট নির্বাচনের 1 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 2 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 10 দিন আগে চাইতে পারেন, 10 মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই। তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তার মানে কেন তৃণমূল হাইকোর্টে গেছে তার আসল কারণটা বলেই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, হাইকোর্টে যখন এই মামলা চলছে তখন তৃণমূল কংগ্রেসেরই এক শীর্ষস্থানীয় নেতৃত্ব কমিশনে ফোন করে বিএলএদের নিয়ে যাবতীয় তথ্য নেন এবং সেদিন দেখা যায় যে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের থেকে সব থেকে বেশি বিএলএর সম্পর্কিত যাবতীয় তথ্য জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সংখ্যাটা 6000-এরও বেশি। নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায় দায়িত্ব কার? বাস্তবে এত সংখ্যায় বুথ লেভেল এজেন্টদের সম্পর্কে তথ্য দিতে কোনো রকম অস্বীকার করেনি তৃণমূল কংগ্রেস। আমরা কথায় কথায় বলি দেখো কাণ্ড, সত্যি দেখো কাণ্ড। কেন বিএলএদের তালিকা কমিশন 1 বছর আগে থেকে চাইছে সেই প্রশ্ন তুলে হাইকোর্টে গেছে তৃণমূল। আবার সেই তৃণমূলই বিএলএদের তালিকা কমিশনকে জমাও দিয়েছে। চালাকি নির্বাচনের চমক আগে বাতাবরণ তৈরি করছি, দেখো আমরা নির্বাচন কমিশন মানে বিজেপি বিরুদ্ধে লড়ছি। বিজেপি পার্টিটাকে চিনতে গেলে না অনেক মানুষের 2-3 জন্ম কেটে যাবে। তাদের যে ভেতরের প্ল্যান একটা, বাইরে আর একটা, মুখ আর মুখোশের মধ্যে অনেক তফাৎ। তাই বললাম দুরাত্মার ছলের অভাব হয় না। জয়প্রকাশ বাবু, আপনি কি তৃণমূল সম্পর্কে ওই একই কথা বলবেন? এটাও কি কোনো ছল? মামলাও করছেন আবার বিএলএদের তালিকাও দিচ্ছেন, একদিকে হাইকোর্টে মামলা আর একদিকে কমিশনের লিস্ট পাঠানো। তৃণমূল কংগ্রেসের একাংশের ব্যাখ্যা, আদতে বিএলএ 1 সম্পর্কে তাদের কোনো আপত্তি নেই, বিএলএ 2 নিয়ে তাদের যাবতীয় আপত্তি। এখন বুথ লেভেল এজেন্ট 1 এর অর্থ হলো যারা বুথ লেভেল এজেন্ট, যারা অ্যাকচুয়ালি কাজ করবেন তাদের নিয়োগ করেন। কমিশন জানাচ্ছে বুথ লেভেল এজেন্ট 1 এর সংখ্যা অত্যন্ত সীমিত, 1-2 এরকম হয়, অথচ জমা পড়েছে আবেদন বুথ লেভেল এজেন্ট 2 এর সব থেকে বেশি। কেন চালাকি করছেন এগুলো? ওদিকেও থাকবেন এদিকেও থাকবেন, দুদিকে থেকে চালাকি করবেন না। ইয়াও হয় উয়াও হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলবো, আবার নির্বাচন কমিশনের আদেশ যাতে অক্ষর করে পালন করে পার্টি, তার জন্য পার্টিকে বলবো, দুটো একসঙ্গে হয় না। হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবোঝাই ট্রাক। দাসনগর ট্রাফিক গার্ডের সামনে হাওড়া আমতা রোডে দুর্ঘটনা, ট্রাক উল্টে আহত গাড়ি চালক এবং খালাসি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট। ঘটনাস্থলে হাইড্রোলিক ক্রেন এনে উল্টে যাওয়া ট্রাকটি সোজা করতে হিমশিম খায় পুলিশ। পাঁশকুড়ায় লোকাল ট্রেনে বিপত্তি, রেল লাইন থেকে নেমে গেল ট্রেনের চাকা। পাঁশকুড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল নতুন আইসিএফ লোকাল।
খালি ট্রেনটি হাওড়ার দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎই বিপত্তি, খালি গাড়ি থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। এবার কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক, আরজিকর কাণ্ডের নির্যাতিতা তরুণীর মা ও বাবা। বারবার হোয়াটসঅ্যাপে ফোন আসতো, মামলা তুলে নেওয়ার জন্য দেওয়া হতো বিপুল অঙ্কের টাকার অফার। কুণাল ঘোষের বিরুদ্ধে এবার সেই সব স্ক্রিনশট সামনে আনলেন তিলোত্তমার বাবা মা। এবার এই স্ক্রিনশট নিয়ে লড়বেন তিলোত্তমার পরিবারের আইনজীবী। এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিল করার দাবি। ধুন্ধুমার ধর্মতলায় আসরে আইএসএফ। বিক্ষোভের মধ্যে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঘুষি মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমার বুকে পেটে ঘুষি মেরেছে পুলিশ, দাবি নওশাদ সিদ্দিকীর। ঘুষি মারার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদ, দিকে দিকে বিক্ষোভ। দত্তপুকুর ভাঙড়ের বিক্ষোভে আইএসএফ। বেআইনি জমায়েত, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা। সরকারি পাট্টার জমি দখলের অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড মালদার হরিশ্চন্দ্রপুরের বিরুয়া গ্রামে। প্লট করে জমি বিক্রির অভিযোগ 3 তৃণমূল নেতার বিরুদ্ধে। জমি বাঁচাতে লাঠি বাঁশ হাতে প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা। জমি মাফিয়া 3 নেতাই প্রভাবশালী বলে অভিযোগ।